হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো এবং আমার ভিডিও নিয়মিত দেখছো। আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 11-এর বিএসটিডি সাবজেক্টের প্রথম দুটো চ্যাপ্টারের কিরকম কোয়েশ্চেন আসতে পারে সেই কোয়েশ্চেন পেপার আমি তোমাদের জন্য সেট করেছি এবং সেই কোয়েশ্চেন পেপারগুলো কিভাবে উত্তর দিতে হবে সেই ব্যাপারে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। এরকম ধরনের কোয়েশ্চেন তোমাদের ক্লাস 11-এর বিএসটিডিতে আসবে সেই ব্যাপারে আজকে ডিটেলসে আলোচনা করব। অনেকগুলো কোয়েশ্চেন্স আমি সেট করেছি তোমাদের জন্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এগুলো তোমরা তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের এক্সাম দেওয়ার আগে অবশ্যই দেখে যাবে, কেননা এই কোয়েশ্চেন্সগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন্স আসার খুব সম্ভাবনা রয়েছে। প্রথমে আমাদের যে কোয়েশ্চেন্স আসবে তোমাদের, সেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে চারটে করে অপশন দেওয়া থাকবে। এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক অপশন সেইটাই তোমাদের টিক মারতে হবে। যেমন একদম বিএসটিডির ফার্স্ট দুটো চ্যাপ্টারের যেরকম কোয়েশ্চেন্স আসতে পারে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করলাম। প্রথম হচ্ছে যে প্রাচীন ভারতের কোনটি উল্লেখযোগ্য আমদানি পণ্য ছিল। এই প্রাচীন ভারতের বা ভারতের ব্যবসা বাণিজ্যের ইতিহাস, এইখান থেকে কয়েকটা কোয়েশ্চেন সেট করেছি। এই চ্যাপ্টারগুলো আগে তোমাদের ছিল না, এই টপিকগুলো নতুন এইবারের সিলেবাসে এসছে। যে প্রাচীন ভারতের ব্যবসা বাণিজ্য কি করে হতো, কিভাবে সেখানে কেনা বেচা হতো, কি কি পণ্য আমদানি হতো, কি কি পণ্য রপ্তানি হতো। তো এই টপিকটা নতুন ক্লাস 11-এর সিলেবাসে কিন্তু ইনক্লুড হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রাচীন ভারতের কোনটি উল্লেখযোগ্য আমদানি পণ্য ছিল, তুলা না গম না ঘোড়া না মশলা। প্রাচীন ভারতে যেটা আমদানি করা হতো এর মধ্যে সেটা হচ্ছে ঘোড়া, আরো কয়েকটি জিনিস হতো কিন্তু এর মধ্যে ঘোড়াটি হচ্ছে প্রাচীন ভারতের সবচেয়ে বেশি আমদানি পণ্য ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র কি, মুম্বাই, নালন্দা, গৌড় না পুলিকট। এর উত্তর হচ্ছে পুলিকট। পুলিকট হচ্ছে প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র। এরপরে আছে যে শিল্প অন্য শিল্পকে সহায়তা প্রদান করে তাকে কি বলে, গৌণ শিল্প বলে না বাণিজ্যিক শিল্প বলে না তৃতীয় ক্ষেত্রের শিল্প বলে না প্রাথমিক শিল্প বলে। যে শিল্প অন্য শিল্পকে সাহায্য করে তাকে তৃতীয় ক্ষেত্রের শিল্প বলে, যেমন ব্যাংক, বীমা, অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি, ট্রান্সপোর্টেশন, এগুলোকে তৃতীয় ক্ষেত্রের শিল্প বলে। এই শিল্প কি করে, অন্য শিল্পকে সহায়তা করে। পরের প্রশ্ন হচ্ছে ভোগকারী এবং উৎপাদনকারীর মধ্যে যোগসূত্র কে রচনা করে, শিল্প করে না ব্যবসা করে না বাণিজ্য করে না কারবার করে। এর উত্তর হচ্ছে ব্যবসা। ব্যবসার মাধ্যমে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ভোগকারীরা পেয়ে থাকে। আমরা যে ব্যবসায়ীদের যে আমরা একটা প্রোডাক্ট হয়তো দিল্লিতে মুম্বাইতে উৎপাদন হচ্ছে, কিন্তু সেটা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আমাদের এখানকার বিভিন্ন দোকানে চলে আসছে এবং এই দোকান থেকে আমরা কিন্তু কিনে নিচ্ছি। আমাদের সঙ্গে কিন্তু আমরা যে কনজিউমার বা ভোক্তা বা ক্রেতা, আমাদের সঙ্গে কিন্তু উৎপাদনকারী ডাইরেক্ট যোগাযোগ নেই। এই ব্যবসায়ীদের মাধ্যমেই কিন্তু উৎপাদনকারীদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকছে এবং আমাদের পণ্য সংক্রান্ত কোনো অভাব অভিযোগ সেগুলো ব্যবসায়ীদেরকে আমরা বলি, ব্যবসায়ীরা আবার সেগুলো কিন্তু উৎপাদনকারীদের জানিয়ে দেয়। তাহলে উৎপাদনকারী আর ভোক্তারির মধ্যে যোগসূত্র রচনা করে এই ব্যবসা। পরের প্রশ্ন হচ্ছে যে ব্যবসার মাধ্যমে কোন বাধাটি দূর হয়। ব্যবসার মাধ্যমে যে বাধাটি দূর হয় সেটা হলো ব্যক্তিগত বাধা। ঠিক আছে, ব্যবসার মাধ্যমে যে বাধাটি দূর হয় সেটি হলো ব্যক্তিগত বাধা। এর পরের প্রশ্ন হচ্ছে ঝুঁকিগত বাধা দূর করে নিচের কোনটি, গুদামজাতকরণ না ব্যাংকিং ব্যবস্থা না বীমা না ব্যবসা। বীমা, অবশ্যই বীমা, কেন বীমার মাধ্যমে কারবারিরা বিভিন্ন ধরনের ঝুঁকি এড়িয়ে ফেলতে পারে। যেমন ধরো অগ্নি বীমার মাধ্যমে প্রতিষ্ঠানের কোথাও আগুন লেগে যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণ অগ্নি বীমার মাধ্যমে মেটানো যায়। তেমনি অ্যাক্সিডেন্টের জন্য কোনো যদি মানে মাল যাতায়াতের পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই ঝুঁকিও অ্যাক্সিডেন্ট বীমা করা থাকলে, দুর্ঘটনা বীমা করা থাকলে এড়ানো যায়। এরকম নানা রকম ঝুঁকি বীমাই একমাত্র এড়াতে পারে, বীমার মাধ্যমে ঝুঁকিগত বাধা দূর হয়। এবার বলছি নিচের কোনটি প্রক্রিয়াকরণ শিল্পের অন্তর্ভুক্ত। প্রক্রিয়াকরণ শিল্প মানে হচ্ছে একটা থেকে আর একটা প্রসেসিং করে করে লাস্টে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়। এর উত্তর হচ্ছে পাটজাত সামগ্রীর শিল্প। পাটজাত সামগ্রীতে প্রথমে পাটের আঁশ ছাড়ানো হয়, তারপরে সেখান থেকে দড়ি পাকানো হয়, তারপরে সেই দড়ি থেকে নানা রকম পাটের জিনিস প্রসেসিং করে তৈরি হয়। তাই এইটাকে বলা হয় পাটজাত শিল্প, হচ্ছে প্রক্রিয়াকরণ শিল্পের একটি উদাহরণ। এবার এখানে একটা প্রশ্ন আছে সার্বজনীন কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কত। সার্বজনীন কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা হচ্ছে 3 জন। একটি সার্বজনীন কোম্পানিতে অবশ্যই মিনিমাম 3 জন ডিরেক্টর বা পরিচালক থাকতেই হবে। তার বেশি থাকলে ক্ষতি নেই, কিন্তু ন্যূনতম 3 জন থাকতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত, 200 জন না 7 জন না শেয়ারের সংখ্যা দ্বারা সমান না কোনো তিন নয়। অ্যাকচুয়ালি সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে না, মানে কোনো লিমিটেড থাকে না। যে কোনো যতগুলো কোম্পানি শেয়ার ছাড়তে পারবে ততগুলোই তার সদস্য হতে পারে। তাই এখানে হবে শেয়ারের সংখ্যার দ্বারা সমান, শেয়ারের সংখ্যার সমান। সার্বজনীন কোম্পানিতে কোনো লিমিটেড থাকে না শেয়ারের সংখ্যার। কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করছে
সেই শেয়ার যাদের ইস্যু করলো ততগুলোই হচ্ছে সদস্য হতে পারে। এরপরে হচ্ছে ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম আদায়কৃত মূলধন কত হতে হবে। ন্যূনতম আদায়কৃত মূলধন কত হওয়ার পরে সেটা আর ঘরোয়া কোম্পানি থাকে না। এখানে উত্তর হচ্ছে ন্যূনতম 1 লক্ষ টাকা পর্যন্ত আদায়কৃত মূলধন হচ্ছে ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম আদায়কৃত মূলধন 1 লক্ষ টাকা। এরপরে হচ্ছে নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয় বলেছে। সীমাহীন দায়, এইটা অবশ্যই বৈশিষ্ট্য, কারণ এক মালিকি কারবারের দায় সীমাহীন, মালিককেই সব দায় বিয়ার করতে হয়। হ্যাঁ, যেটা নেই সেটা হচ্ছে আইনগত পৃথক সত্তা থাকে না, প্রত্যক্ষ যোগাযোগ থাকে কাস্টমারদের সঙ্গে মালিকের, আর মালিক একাই থাকে। এই তিনটেই হচ্ছে এক মালিকি কারবারের বৈশিষ্ট্য। যেটা নয় সেটা হচ্ছে পৃথক আইনগত সত্তা কিন্তু এক মালিকি কারবারে থাকে না। ভারতবর্ষে পরের প্রশ্ন, ভারতবর্ষে অংশীদারি কারবারের নিবন্ধন কি বাধ্যতামূলক না ঐচ্ছিক, না বাধ্যতামূলক ঐচ্ছিক দুটোই না কোনোটাই নয়। এটা ভারতবর্ষে অংশীদারি কারবারের নিবন্ধন কিন্তু ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। ইচ্ছে করলে তারা রেজিস্ট্রেশন করাতে পারে, নাও করাতে পারে, তবে রেজিস্ট্রেশন করলে কিছু সুবিধা পাওয়া যায় যেটা রেজিস্ট্রেশন না করালে অসুবিধার মধ্যে পড়তে হয়, কিন্তু রেজিস্ট্রেশন করাটা কম্পালসারি নয়। এরপরে আছে আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি করতে হবে, কতগুলো শূন্যস্থান দিয়েছে, সেগুলো তার নিচে কতগুলো বিকল্প দেওয়া আছে, ওই বিকল্পটা খুঁজে খুঁজে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষায় পাবে। এরপরে এর প্রথম কোয়েশ্চেনে বলা হয়েছে যে ড্যাশরা কোম্পানির পরিচালনা সংক্রান্ত কাজের জন্য ড্যাশেদের কাছে জবাবদিহিকরণের জন্য বাধ্য থাকে। কারা কোম্পানির পরিচালনা সংক্রান্ত কাজ করে, তা পরিচালকরা করে। আর পরিচালকরা এই কাজের জন্য কাদের কাছে দায়বদ্ধ থাকে, না শেয়ার গ্রহীতাদের কাছে দায়বদ্ধ থাকে। ঠিক আছে, তাহলে এইটার উত্তর হচ্ছে পরিচালক শেয়ার গ্রহীতা, অর্থাৎ পরিচালকরা কোম্পানির পরিচালনা সংক্রান্ত কাজের জন্য শেয়ার গ্রহীতাদের কাছে জবাবদিহিকরণ করতে বাধ্য থাকে। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ড্যাশের মাধ্যমে অংশীদারি কারবার সৃষ্টি হয়, কিসের মাধ্যমে, বিবরণপত্র না চুক্তিপত্র না নথিপত্র না চিঠিপত্র। অবশ্যই চিঠিপত্রের মাধ্যমে, চুক্তিপত্রের মাধ্যমে অংশীদারি কারবারের সৃষ্টি হয়। ঠিক আছে, চুক্তিপত্রের মাধ্যমে অংশীদারি কারবারের মেন ফিচার্সই হচ্ছে যে অংশীদারি কারবার পার্টনারদের মধ্যে যে পার্টনারশিপ ডিড থাকে, যে চুক্তিপত্র থাকে, তার মাধ্যমে অংশীদারি কারবারের সৃষ্টি হয়। পরের প্রশ্ন হচ্ছে যে ভারতীয় অংশীদারি ব্যাংক ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন। ভারতীয় অংশীদারি ব্যাংক ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 10, অনলি 10। এই অংশীদারি মানে যে সমস্ত ব্যবসাগুলো ব্যাংকিং ব্যবসার সঙ্গে যুক্ত, এমন কোনো অংশীদারি কারবারের ম্যাক্সিমাম অংশীদারের সংখ্যা কিন্তু 10 জন, এর বেশি অংশীদার হলে হবে না। ঠিক আছে, এরপরে বলছে সংবিধিবদ্ধ সভা আহ্বান করা ড্যাশ ক্ষেত্রে বাধ্যতামূলক। অবশ্যই এটা সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধভাবে বছরে একবার করে স্ট্যাটিউটারি মিটিং বা বিধিবদ্ধ সভা অবশ্যই ডাকতে হবে, এটা বাধ্যতামূলক। তারপরে বলছে পরিমেল নিয়মাবলী ড্যাশ ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। পরিমেল নিয়মাবলী সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক নয়। পরিমেল নিয়মাবলী সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক। পরিমেল নিয়মাবলী ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে লাগবে, যেটাকে বলা হয় আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। কিন্তু সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে এটা ঐচ্ছিক, এটা করতেও পারে নাও করতে পারে। তো আমাদের এখানে বলেছে পরিমেল নিয়মাবলী কোন ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। এরপরে একটা প্রশ্ন আছে, হাসপাতালে ডাক্তারের জীবিকা অর্জনের উপায়, এটাকে আমরা কি বলবো, কারবার না পেশা না চাকরি না সমাজসেবা। দেখো, আমরা সাধারণভাবে জানি ডাক্তার যে কাজ করে সেটা হচ্ছে অবশ্যই পেশা, কিন্তু সেই ডাক্তার যদি কোনো হাসপাতালে চাকরি করে এবং অর্থের বিনিময়ে হাসপাতালে চাকরি করে এবং হাসপাতালে চাকরি করে সে প্রত্যেক মাসের শেষে একটা নির্দিষ্ট স্যালারি পায়, হসপিটালে সে যদি মাইনে করা ডক্টর হয়, তাহলে তার কিন্তু সেটা পেশা নয়, তার ক্ষেত্রে সেটা কিন্তু চাকরি। আবার সেই ডাক্তারই যদি প্রাইভেট চেম্বারে নিজের রুগী দেখে, কোনো হসপিটালে চাকরি না করে, তাহলে সেইটা কিন্তু ডাক্তারের হচ্ছে গিয়ে পেশা। তাহলে একটা ডাক্তার পেশাতেও আসতে পারে, চাকরিতেও আসতে পারে। ডাক্তার যদি স্বাধীনভাবে রুগী দেখে নিজের চেম্বারে, তাহলে সেটা হলো পেশা। বা ডাক্তার যদি নিজেই একটি কোনো হসপিটাল খোলে, নিজের হসপিটালেই নিজেই রুগী দেখে, তাহলে কিন্তু সেটা অবশ্যই পেশা। কিন্তু সেই ডাক্তার যদি অন্য কোনো হসপিটালে মাইনে করা ডাক্তার হয় এবং মাইনের বিনিময়ে সে যদি কোনো রুগী দেখে, তাহলে সেটা কিন্তু অবশ্যই চাকরি হবে। এর পরের প্রশ্ন আছে, দেশের স্বার্থে শিল্প বাণিজ্যের প্রসার ঘটানো একান্ত প্রয়োজন, এটি কারবারের কি ধরনের উদ্দেশ্য। কারবারের 4 ধরনের উদ্দেশ্য হয়, ব্যক্তিগত উদ্দেশ্য, সামাজিক উদ্দেশ্য, মানবিক উদ্দেশ্য, জাতীয় উদ্দেশ্য। অবশ্যই এটি কারবারের জাতীয় উদ্দেশ্য, কেননা দেশের স্বার্থে শিল্প ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো এটি জাতীয় উদ্দেশ্যের মধ্যে পড়ে। এরপরে আসছে খুব ইম্পর্টেন্ট পার্টের একটা ব্যাপার, যে তোমাদের এই 3 নম্বর কোয়েশ্চেন গুলোতে এইখানে তোমাদের এ বি করে দুটো করে স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া আছে। এই বিবৃতিগুলো থেকে তোমাদের বলতে হবে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। দুটো দুটো করে বিবৃতি আছে। যেমন প্রথম বিবৃতিতে বলেছে যে
অংশীদারি সীমাবদ্ধ দায়যুক্ত অংশীদারি কারবার পৃথক আইন অনুসারে গঠিত হয়, যেটাকে বলা হয় লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। সীমাবদ্ধ দায়যুক্ত অংশীদার, শুধু অংশীদার নয় কিন্তু, সীমাবদ্ধ দায়যুক্ত অংশীদার কারবারের পৃথক আইন অনুসারে গঠিত হয়। হ্যাঁ, এটা ঠিক কথা। আর এই ধরনের কারবারের সকল অংশীদারের দায় সীমাবদ্ধ, এইটা কিন্তু মিথ্যা কথা। সকল অংশীদারের দায় সীমাবদ্ধ নয়। এই ধরনের কারবারের একজন অংশীদারের দায় অসীম থাকে, আর বাকি অংশীদারদের দায় কিন্তু সীমাবদ্ধ থাকে। তাই এখানে বলেছে এই ধরনের কারবারের সকল অংশীদারের দায় সীমাবদ্ধ, এই কথাটা কিন্তু ঠিক নয়। তাহলে এখানে প্রথম এ নম্বর পয়েন্টটা, সীমাবদ্ধ দায়যুক্ত অংশীদার পৃথক আইন অনুসারে গঠিত হয়, এটা ঠিক লেখা আছে, এটা সত্য কিন্তু বিটা মিথ্যা। অর্থাৎ এর উত্তর হচ্ছে 3 নম্বরটা। এটা সত্য কথা লেখা আছে কিন্তু বিটা মিথ্যা। এর পরের প্রশ্ন আছে যে সমবায় সমিতির যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে সমিতির নির্বাচিত সদস্যদের হাতে। ঠিক কথা। যেগুলো কোঅপারেটিভ সোসাইটি, তাদের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অবশ্যই সমিতির সব নির্বাচিত সদস্যদের হাতে থাকে, এবং এই সকল নির্বাচিত সদস্যদের একটি করে মাত্র ভোটদানের ক্ষমতা থাকে। হ্যাঁ, একটা সদস্য যদি 500টা শেয়ার হোল্ড করে থাকে সমবায় সমিতির, কিন্তু সে 500টা শেয়ার হোল্ডারের জন্য 500 বার ভোট দেবে না, সে একবারই ভোট দেবে। ঠিক আছে। সুতরাং সমবায় সমিতির সমস্ত সদস্যদের একটি মাত্রই ভোটদানের ক্ষমতা থাকে, এটাও ঠিক কথা। এবং সমিতি নির্বাচিত সদস্যরাই সমিতিটিকে পরিচালিত করে, এটাও ঠিক কথা। অর্থাৎ এখানে উত্তর হচ্ছে 2 নম্বরটি, এ এবং বি উভয়ই সত্য। এর পরের প্রশ্ন হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি কারবারের নিবন্ধন। সীমাবদ্ধ অংশীদারি কারবার মানে সেই আবার লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, এর নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, এটা ভুল কথা। এমনি অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক নয়, করতেও পারে নাও করতে পারে, কিন্তু সীমাবদ্ধ অংশীদারি কারবারের নিবন্ধন কিন্তু কম্পালসারি। এবং সীমাবদ্ধ অংশীদারি কারবারের আইনগত পৃথক সত্তা বর্তমান, এটা ঠিক কথা লেখা আছে কিন্তু এটা ভুল কথা লেখা আছে। ঠিক আছে। সীমাবদ্ধ অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক নয়, এটা ভুল কথা। আর সীমাবদ্ধ অংশীদারির আইনগত পৃথক সত্তা, এটা ঠিক কথা। তার মানে এ মিথ্যা, বি সত্য, অর্থাৎ 2 নম্বরটা হবে উত্তর। বোঝা গেল। এরপরে প্রশ্ন আছে যে কারবারের কাঠামোগত বৈশিষ্ট্য হলো ঝুঁকি ও অনিশ্চয়তা। ঠিক আছে। এইটা ঠিক কথা, কারবারের কাঠামোগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, কারবারের কাঠামোগত বৈশিষ্ট্যের মধ্যেই ঝুঁকি এবং অনিশ্চয়তাটা পড়ে। ঠিক আছে। কিন্তু কারবারের ক্রিয়াগত বৈশিষ্ট্যের মধ্যে মুনাফা অর্জন পড়ে, এটা ঠিক কথা নয়। এই মুনাফা অর্জন কারবারের উদ্দেশ্যগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাহলে এক্ষেত্রে এ সত্য আর বিটা মিথ্যা, অর্থাৎ এখানে 2 নম্বরটি উত্তর। এর পরের প্রশ্ন আছে যেটা ব্যবসা সহায়ক কার্যাবলী প্রকৃতপক্ষে শিল্পের একটি শাখা, এটা ভুল কথা। ব্যবসা সহায়ক কার্যাবলীগুলো শিল্পের শাখা নয়, সেটা বাণিজ্যের শাখা। এবং প্রাথমিক শিল্পগুলি গৌণ শিল্পের উপর নির্ভর করে, এটাও ভুল কথা। এটা উল্টো উল্টো লেখা আছে, বরঞ্চ গৌণ শিল্পগুলি প্রাথমিক শিল্পের উপর নির্ভর করে। গৌণ শিল্পে যে কাঁচামাল লাগে সেগুলো প্রাথমিক শিল্প থেকে আসে। অর্থাৎ এখানে এ এবং বি উভয়ই মিথ্যা, 2 নম্বরটা হচ্ছে এর উত্তর। হয়ে গেল। এইভাবে এই বিবৃতি বা স্টেটমেন্টের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো খুব কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ক্রিটিক্যালি থাকে, খুব ভালো করে না পড়লে না বুঝলে এইগুলো উত্তর দিতে একটু অসুবিধা হয়ে যায়। এর পরের প্রশ্ন হচ্ছে নিচের ধাপগুলি পরপর সাজিয়ে লেখো। এইটাও একটা তোমাদের পরীক্ষায় আসবে, নিচের ধাপগুলো পরপর সাজিয়ে লিখতে হবে। অংশীদারি কারবার গঠনের ধাপগুলি পরপর সাজিয়ে লেখো। অংশীদারি কারবার গঠন করতে গেলে সবার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একাধিক ব্যক্তির উপস্থিতি। কারণ একজন লোক দিয়ে অংশীদারি কারবার হবে না, একাধিক ব্যক্তির উপস্থিতি, এটা হচ্ছে 1 নম্বর। এরপরে হচ্ছে এই একাধিক ব্যক্তিগুলো কি করবে, পরস্পরের মধ্যে চুক্তি করবে। এই চুক্তির মাধ্যমে তারা একটা অংশীদারি কারবার গড়ে তুলবে। এরপরে কাজ হচ্ছে এরপরে হচ্ছে 1 নম্বর হবে অংশীদারি কারবার গড়ে তুলবে। তাহলে কি হবে, প্রথমে কতগুলো ব্যক্তি উপস্থিত হবে, তারপরে তারা একসাথে চুক্তি করবে, তারপর সেই চুক্তি নিয়ে কারবার গঠিত হবে, অর্থাৎ 3, 4, তারপরে 1। তারপরে এই কারবার সকলে মিলে বা তাদের মধ্যে একজন পরিচালনা করবে। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 3, 4, 1, 5 আর লাস্টে হচ্ছে 2। তারপরে যে কারবার চালিয়ে যে লাভ বা লোকসান হবে, মুনাফা হবে, সেটা ওরা নিজেদের মধ্যে বন্টন করে নেবে। তাহলে প্রথমে 3, তারপরে 4, তারপরে 1, তারপরে 5, তারপরে 2, অর্থাৎ বি নম্বরটা এখানে উত্তর হবে। পরপর সিরিয়ালি আসছে 3, 4, 1, 5, 2। এর পরের প্রশ্ন আছে সার্বজনীন কোম্পানি গঠনের ধাপগুলি। সার্বজনীন কোম্পানি গঠনের ধাপগুলি পরপর সাজিয়ে লিখতে হবে। সার্বজনীন কোম্পানি গঠন করতে গেলে প্রথমে প্রবর্তন সংক্রান্ত আমাদের একটা পরিকল্পনা করতে হবে, এটা 2 নম্বর পয়েন্ট। এইটা হবে প্রথমে, যে কোম্পানি করতে গেলে আগে একটা আমাদের প্রবর্তন করতে হয়, প্রবর্তনে একটা পরিকল্পনা করতে হয়। তারপরে সেইটা রেজিস্ট্রেশন করতে হয়, এর পরের কাজ রেজিস্ট্রেশন, অর্থাৎ 2 এর পরে হচ্ছে 1। তারপরে হচ্ছে বাস্তব না, তারপরে হচ্ছে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে হবে ব্যবসা করতে গেলে, অর্থাৎ 2, 1, তারপরে 4। এবং লাস্টে হচ্ছে বাস্তব কারবার পরিচালনা করতে হবে, অর্থাৎ সি নম্বরটা এখানে উত্তর হবে 2, 1, 4, 3। সি নম্বরটা 2, 1, 4, 3। এরপরে আমাদের এরকম কতগুলো স্তম্ভ মেলানো দেবে, মানে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে, মিলিয়ে আমাদের এখানে অপশনগুলোর মধ্যে কোন অপশনটা সঠিক সেটা চুজ করতে হবে। প্রথমে দেখো বলছে কাজের
বদলে বেতন প্রাপ্তি, এইটা হচ্ছে গিয়ে চাকরির মাধ্যমে আয়, মানে একের সাথে বি, কাজের বদলে বেতন প্রাপ্তি চাকরির মাধ্যমে আয়, এটা হচ্ছে 1 নম্বর, একের সঙ্গে বি যাচ্ছে। বন্যা দুর্গতের খাদ্য সামগ্রী বিতরণ, এটা হচ্ছে অর্থনৈতিক কাজ নয়, অর্থাৎ 2 এর সাথে সি যাচ্ছে, একের সাথে বি, 2 এর সাথে সি। এরপরে হচ্ছে পণ্য সামগ্রী, এটা পূর্ণ ভুল লেখা আছে, পণ্য সামগ্রী উৎপাদন ও বন্টন, এটা অর্থনৈতিক কাজ, অর্থাৎ 3-এর এ, একের বি, 2-এর সি, 3-এর এ। আর ডাক্তার যে রোগী দেখে ফি গ্রহণ করে সেটা তার পেশা থেকে আয়, অর্থাৎ 4-এর ডি। তাহলে 1-এর বি, 2-এর সি, 3-এর এ আর 4-এর ডি, এই উত্তরটা হচ্ছে এ নম্বরটা উত্তর। বোঝা গেছে? এইভাবে এই স্তম্ভ মিলিয়ে উত্তর দিতে হবে। এরপরে যেটা আছে 7 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে বিবরণী পত্র। এই জিনিসটা কি? বিবরণী পত্র হচ্ছে কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য আমন্ত্রণ করে যে বিলি, শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে যে বিলি করে সেই যে দলিল, সেটা কি বলা হয়? বিবরণী পত্র বা প্রসপেক্টাস। একের সঙ্গে ডি যাচ্ছে। এরপরে রয়েছে স্মারকলিপি। এই স্মারকলিপি হচ্ছে কোম্পানির পরিচয় সূচক একটা দলিল। এই স্মারকলিপির মাধ্যমে কোম্পানি বুঝতে পারা যায় যে কোম্পানিটি কি কাজ, কোম্পানিটি কি করে, অর্থাৎ যেটাকে বলা হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। 2-এর সঙ্গে সি যাচ্ছে, 2-এর সঙ্গে সি যাচ্ছে, 1-এর ডি, 2-এর সি। আর পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালন সংক্রান্ত নিয়ম, যেটাকে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বলে, অর্থাৎ 3-এর সাথে বি। আর পড়ে রইল 4-এর সঙ্গে এ, কোম্পানির নিগম ভক্তির প্রশংসাপত্র, পরে কোম্পানির আইন অনুসারে নিবন্ধনের স্বীকৃতি। ঠিক আছে? মানে এই নিগম ভিত্তির মাধ্যমে যে প্রশংসাপত্র, মানে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন যেটা, সেটাই হচ্ছে গিয়ে কোম্পানির আইন অনুসারে কোম্পানির রেজিস্ট্রেশনের স্বীকৃতি হলো। সুতরাং এর উত্তরটা হচ্ছে সি নম্বর উত্তরটা। ঠিক আছে? সি নম্বরটা হচ্ছে এর উত্তর। এরপরে একটা আছে যে জনগণকে, আর একটা এরকম স্তম্ভ মেলানো আছে, জনগণকে শেয়ার ক্রয় করার জন্য আবেদন জানাতে পারে। কে জানাতে পারে জনগণকে শেয়ার করার জন্য আবেদন জানাতে পারে? সার্বজনীন কোম্পানিগুলো। ঠিক আছে? আচ্ছা। এরপরে হচ্ছে ন্যূনতম চাঁদা আদায় হওয়ার পর শেয়ার বন্টন করতে পারে, এটাও সার্বজনীন কোম্পানি। ঠিক আছে? আচ্ছা, নিবন্ধনের পরে কাজ শুরু করতে পারে, এটা হচ্ছে ঘরোয়া কোম্পানি। আর পরিমেল নিয়মাবলী আবশ্যক নয়, সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে পরিমেল নিয়মাবলী কিন্তু আবশ্যক নয়। অর্থাৎ যেখানে 3-এর বি আছে, দেখো 3-এর বি, অর্থাৎ এর উত্তরটা হচ্ছে এ নম্বর। 1-এর এ, 2-এর সি, 3-এর বি, 4-এর ডি। 1-এর এ, 2-এর সি, 3-এর বি, 4-এর ডি। এইটা হচ্ছে এর উত্তর, হচ্ছে এ নম্বর পয়েন্ট। এরপরে আর একটা আছে, এটাও খুব ভালো প্রশ্ন, যে নামিক অংশীদার। নামিক অংশীদাররা হচ্ছে সেই অংশীদার, একের সঙ্গে ডি হবে, একের সঙ্গে ডি হবে, এই ধরনের অংশীদাররা তার ব্যক্তিগত সুনাম কারবারকে ব্যবহার করার অনুমতি দেয়, একের সঙ্গে হচ্ছে ডি। এরপরে হচ্ছে সক্রিয় অংশীদার। সক্রিয় অংশীদার যারা কিনা কারবারের সকল ধরনের কাজ সম্পাদন করে, তাদের অ্যাক্টিভ বা সক্রিয় অংশীদার বলে। এরপরে গুপ্ত অংশীদার রয়েছে, যে গুপ্ত অংশীদারকে বাইরে থেকে কিন্তু জনগণ চেনে না। ঠিক আছে? তাদেরকে কিন্তু গুপ্ত অংশীদার বলে, অর্থাৎ 3-এর বি হচ্ছে। আর ঘুমন্ত অংশীদার তাদের বলে যারা কিনা কোনো অংশগ্রহণ করে না কোনো ব্যবসার কোনো কাজে, যে অংশ নেয় না, তাদের ঘুমন্ত অংশীদার বলে। অর্থাৎ এর উত্তর হচ্ছে সি নম্বরটা। ঠিক আছে? সি নম্বরটা হচ্ছে এর উত্তর। 1-এর ডি, 2-এর সি, 3-এর বি আর 4-এর এ। তো এইভাবে এই স্তম্ভ মেলানোগুলো উত্তর দিতে হবে। আজকে এইভাবে ডিটেলসে তোমাদের বিএসটিডির প্রথম দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তোমরা পরীক্ষার আগে অবশ্যই এই কোয়েশ্চেন গুলো দেখে যাবে। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে ভবিষ্যতে তোমাদের ক্লাস 11-এর বিভিন্ন যে ভিডিওগুলো ছাড়ছি বিভিন্ন সাবজেক্টের, সেগুলো সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।